শিক্ষার্থী তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার এই চ্যানেলে। আজকের আমি যে ভিডিওটি তোমাদের জন্য তৈরি করছি সেটা সাধারণত টেন্সের ওপর। তা আমি মনে করি টেন্সের অবকাঠামো জানার জন্য এই ভিডিওটি যথেষ্ট হবে। তা শিক্ষার্থী আজকের এই ভিডিওটি টেন্সের মধ্যে যে ক্লাসিফিকেশনগুলো আছে সেই ক্লাসিফিকেশন একটিকে নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত আমরা যদি বলে থাকি টেন্সকে যেহেতু শাখা অনুযায়ী না নিয়ে যদি আমরা একটা গ্রুপ অনুযায়ী দেখি তখন অবশ্যই দেখতে পারি যে পাস্ট টেন্স সম্পর্কে আমি কথা বলেছি, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স, এই তিনটি গ্রুপের মধ্যে আমরা প্রবেশ করব। তার আগে একটা একটা করে আমাদের জানে নেওয়া দরকার সাধারণত কোন গ্রুপ কোন কথা বলে। তা তোমরা দেখো আমি যেটা লিখেছি টেন্স, এই যে টেন্সের কাছ থেকে আমরা এসেছি প্রেজেন্ট টেন্স। তো এখন আমরা দেখতে চাই যে প্রেজেন্ট টেন্সটা কি। এখানে দেখো যে প্রেজেন্ট টেন্স, তোমরা যদি আমার এই ভিডিওটি না দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটির পূর্বে যে ভিডিও আছে সেই ভিডিওটি অবশ্যই টেন্সের উপর দেওয়া আছে, তোমাদেরকে দেখতে হবে। সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি টেন্স কি সাধারণত, আর টেন্সগুলোর যে গ্রুপ আছে সেই গ্রুপগুলোকে ভাগ করেছি। সেখানে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। তার মধ্যে থেকে আজকে আমরা দেখব সাধারণত প্রেজেন্ট টেন্সটা কি। তা প্রেজেন্ট টেন্স কি এই সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করতে চাই। তা আমি আশা করি এই ভিডিওটির মধ্যে টেন্সের যে চাহিদা সেই চাহিদাটা তোমাদের পূরণ হবে। পাশাপাশি বাক্য দিয়ে এবং পরবর্তীতে তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য একটা কুইজ থাকবে। সেই কুইজটি দেখলে তোমরা অবশ্যই টেন্সের সম্পর্কে বিভিন্ন ধরনের যে গতিবিধি আছে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। তাহলে প্রথমত একটু ডিফিনেশনটা আমরা দেখে নিই টেন্স কি। তাহলে বর্তমানে কোনো কাজ করা বা হওয়া। তোমরা দেখো যে কোনো কাজ, এই কাজটি করা অথবা কোনো কাজ হওয়া। সাধারণত আমরা কোনো কাজকে দুইভাবে ডিল করতে পারি। কোনো কাজ সরাসরি সাবজেক্ট করে অথবা করে না, তখন কোনো কাজ হয় এমনটি। অথবা অ্যাকশন ভার্ব ব্যবহার করে আমরা দেখতে পারি যে কোন কাজগুলো আমরা করছি এবং কোন কাজগুলো করা হচ্ছে না সেগুলো। তবে স্টেটমেন্ট দেওয়া বোঝালেও সে কাজটিকে আমরা করা বা হওয়া বোঝার মধ্যে নিয়ে আসতে পারি। তা আমরা দেখছি বর্তমানে কোনো কাজ করা বা হওয়া যদি বোঝায়, তাহলে যে কোনো স্পিকার যদি কথা বলে সেই কথাগুলো যদি বর্তমানের কোনো কাজ সম্পর্কে স্টেটমেন্ট দেয় আমরা ক্লিয়ার হব সেই স্টেটমেন্টটাই প্রেজেন্ট টেন্সকে ডিল করবে। আর যদি কোনো স্পিকার কথা বলে সেই স্টেটমেন্ট অতীতকে ডিল করে সেক্ষেত্রে আমরা দেখব স্টেটমেন্টটা পাস্ট টেন্স ডিল করবে। আর যদি কোনো স্পিকার কথা বলে সেই অ্যাকশন যদি ফিউচারকে বা আগামীকে ইন্ডিকেট করে রেফার করে তখন আমরা বলবো সেটা চলে গেছে ফিউচারে। তা স্পিকার যদি কোনো কাজকে ডিল করে সেই কাজটা যদি বর্তমানের মধ্যে সারাউন্ডিং আকারে থাকে সেক্ষেত্রে আমরা বলবো যে এই স্পিচগুলো বা এই সেন্টেন্সগুলো সাধারণত প্রেজেন্ট টেন্স ডিলস করছে, বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে। তাহলে এখন ডেফিনেশনটা আমরা দেখলাম যে কি, আমরা যখন কথা বলছি সেই কথাগুলো যেন অতীত এবং ভবিষ্যৎকে না বোঝায়, তাহলে যে কাজগুলো আমরা করে দেখাবো কোনো বাক্য যদি তৈরি করি সেই বাক্যগুলো প্রেজেন্ট টেন্স ডিল করবে। এখন আমরা একটু দেখতে চাচ্ছি যে কি, যে সাধারণত বাংলা ক্রিয়ার শেষে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কোন কোন অবকাঠামোগুলো থাকে। আমরা দেখো যে বাংলার সাথে ইংরেজিকে অ্যাডজাস্ট করে সাধারণত বোঝার চেষ্টা করি। যখনই আমরা ইংরেজি বোঝার চেষ্টা করি তখন প্রাইমারি বোঝার চেষ্টা হয় ইংরেজির এই ধারণার সাথে বাংলার অ্যাডজাস্টমেন্টটি কেমন আছে। এই দুটোকে একত্রিত করে সাধারণত আমরা যে কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করি। সেক্ষেত্রে এই টেন্সের ক্ষেত্রে ব্যতিক্রম নয়, কিছু না কিছু মিল বা যোগসাত্র বা সিমিলারিটিস আছে। তার মধ্যে একটা দেখো, বাংলা ক্রিয়া শব্দটার হচ্ছে যে টেন্স সাধারণত যেহেতু ভার্বকে ডিল করবে এই ভার্বটাকে আমরা বলতেছি ক্রিয়া। তাকে এই ক্রিয়ার বিভিন্ন রূপ আছে, সাধারণত 12টা টেন্সে 12টা রূপ, এবং তার মধ্যে যদি আমরা লিঙ্কিং বা অ্যাক্টিভ প্যাসিভ ধরে রেখে প্রায় 36টা রূপ দেখতে পারবো। ক্রিয়া সাধারণত এই রূপগুলো দিয়ে থাকে। তা শিক্ষার্থী ক্রিয়ার শেষে মানে বাংলায় যদি আমরা যে কোনো বাক্য তৈরি করি সেই বাক্যর যে ক্রিয়া ভার্বটা আছে এই ভার্বটার শেষে যে সাউন্ড বা বর্ণ সমষ্টি পাবো সেই বর্ণগুলো আমরা একটু দেখতে চাই। প্রথমত বলা হচ্ছে আ নামে যে একটা সাউন্ড সেটা আসতে পারে, এটা ক্রিয়ার শেষে আ সাউন্ড, অন্তঃস্থ সাউন্ড, রস্বই সাউন্ড, দীর্ঘই সাউন্ড, স্বরে অ যেটা আছে, স্বর আ যেটা আছে, এগুলো পাশাপাশি ও নামে যে সাউন্ডটা আছে এই সাউন্ডটা আমরা কখনো কখনো দেখতে পারি। তাহলে এ বর্ণ বা বর্ণ সমষ্টি কখনো ক্রিয়ার শেষে যুক্ত থাকতে পারে, যদি থাকে তাহলে ওই ভার্বটাকে বা ক্রিয়াটাকে বলবো প্রেজেন্ট টেন্স ডিল করছে। আর যদি এই বর্ণগুলোর কোনোটা না থাকে কিন্তু এই জাতীয় সাউন্ড থাকে সেক্ষেত্রেও আমরা বলবো যে কি এই বর্ণগুলো সেখানে উপস্থিত আছে। সাউন্ড উপস্থিত থাকলে হবে, এই বর্ণ যে সরাসরি উপস্থিত থাকবে সবসময় তেমন নয়। ক্রিয়াকে দেখলে আমরা বুঝতে পারবো কোন ক্রিয়াগুলো এদেরকে সরাসরি গ্রহণ করে, কোন ক্রিয়াগুলো এদেরকে গ্রহণ করে না। তবে যেখানে গ্রহণ করছে না সেটা যদি বর্তমানে কোনো কাজ করে দেখায় সেক্ষেত্রে অবশ্যই আমরা দেখব এই জাতের কোনো সাউন্ড ওই ক্রিয়ার শেষে আছে। ওকে, তাহলে বুঝলাম যে কি এই জাতীয় বর্ণ বা বর্ণ সমষ্টি থাকবে অথবা এই জাতীয় কোনো সাউন্ড ক্রিয়ার শেষে থাকবে। যদি টু আইটেমের মধ্যে যে কোনো একটা উপস্থিত থাকে তখন ওই ক্রিয়াটা
প্রেজেন্ট টেন্স ডিল করবে এটা অবশ্যই আমরা বলতে পারি। এখন আমরা একটু দেখতে চাই যে এই ক্রিয়া এদেরকে নিয়ে যখন আমরা বাক্য তৈরি করবো তখন এই টেন্স পড়ার আগে আমাদের একটা বিষয় ভালো করে জানা দরকার, সেটা সাবজেক্টের অবকাঠামো। সাবজেক্ট কি, সাবজেক্ট কত প্রকার, যেমনটি সাবজেক্ট দুই প্রকার আছে, একটা ডুয়ার বা ডুই আছে, সেই অনুযায়ী সাধারণত ভার্বের পরিবর্তন হয়ে থাকে, সেই পরিবর্তনের জন্য সাধারণত সাবজেক্টই দায়ী। তা সেক্ষেত্রে টেন্স মানে বিফোর কামিং টু দ্য এরিয়া অফ দ্য টেন্স ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ দ্য সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াট আর দে, এরা কী কী সেগুলো একটু আমাদের জানা প্রয়োজন। প্রথমত আমরা একটু দেখছি সাবজেক্ট এবং ভার্ব সাধারণত টেন্সে অ্যাপ্লাই করে আমরা বাক্যগুলোকে কীভাবে তৈরি করব। আর আমি তোমাদেরকে বিভিন্ন ভিডিওতে এটা জানাইছি, আমরা যখন কোনো বাক্যকে তৈরি করি সেটা কোনো না কোনো সেন্টেন্স প্যাটার্নের মধ্যে প্রবেশ করে। তাহলে এই ক্ষেত্রেগুলো আমাদের একটু উই নিড টু নো অ্যাবাউট দ্য সেন্টেন্স প্যাটার্ন, একটু সেন্টেন্স প্যাটার্ন জানা দরকার। তা প্রথমত আমি একটা লেগেছি একটা সাবজেক্ট এবং একটা ভার্ব, এটা একটা প্যাটার্ন। এই প্যাটার্নের আলোকে আমরা দেখব সাবজেক্ট এবং ভার্ব। কিন্তু বাংলার ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে দেখি আগে দেখবো সাবজেক্ট, তারপরে সরাসরি ভার্ব না থাকে অন্য কিছু থাকতে পারে। তা সাবজেক্ট এবং ভার্ব যদি বাক্যে অ্যাট দ্য সেম টাইম অবজেক্ট এবং অ্যাডভার্ব এগুলো উপস্থিত থাকে, সেগুলো ভার্বের পরে থাকবে, সেগুলো ভার্বের পরে ব্যবহার করতে হবে। তা সাবজেক্ট যে সাধারণত ভার্বের কাজটি করে সেটাকে সাবজেক্ট বলা হয়, অথবা ভার্ব যাকে কেন্দ্র করে সাধারণত কাজটি করে সেটাকে সাবজেক্ট আমরা বলছি। সাবজেক্টের পরে আমরা কি ব্যবহার করবো, ভার্ব ব্যবহার করবো। তো তোমরা যখনই প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করবা বা যে কোনো টেন্সকে ব্যবহার করবা, তোমাদের অবকাঠামো হচ্ছে আগে সাবজেক্ট তারপর ভার্ব। এই সাবজেক্টের সিঙ্গুলারিটি বা প্লুরালিটি অনুযায়ী ভার্বের যেহেতু পরিবর্তন হয়, এই জন্য আমাদের এই সাবজেক্টের অবকাঠামোটা একটু জানা প্রয়োজন। তা শিক্ষার্থী কয়েকটা বাংলা এক্সাম্পলের মধ্যে আমরা একটু দেখতে চাই সাধারণত এই টেন্সগুলোকে আমরা কিভাবে দেখব। তাহলে প্রথমত চেনার উপায় তো দেখলাম যে এক নম্বর উদাহরণ দিচ্ছি, তোমরা খেলো। এখানে দেখো তোমরা খেলো, এখানে খেলো একটা ক্রিয়া, তোমরা সাবজেক্ট, আমি যদি এখানে লিখি সাবজেক্ট, এই খেলোটা ভার্ব মানে ক্রিয়া। এখানে দেখো আমরা চেয়েছি সাবজেক্টের পর ভার্ব চেয়েছি, সেই সূত্র ধরে তোমরা খেলো। এখানে আমরা বলছিলাম তোমরা যেহেতু সাবজেক্ট, এই সাবজেক্টের সাথে নর্মালি অ্যাকশনের কোনো সম্পর্ক নাই, তবে অ্যাকশনটা কে করবে সেক্ষেত্রে সাবজেক্টের সাথে সম্পর্ক থাকতেই পারে। তো এখানে দেখো খেলো, তাহলে খেলো এটা একটা ক্রিয়া, খেলাধুলা করা, খাওয়া দাওয়া ঘুমানো এগুলো ক্রিয়া। তা খেলোর শেষে এখানে যে বর্ণগুলো আমি লিখেছি তার একটাও নাই, তোমরা দেখো ইয়ে নাই, অন্তস্থ নাই, রস্বই নাই, দীর্ঘই নাই, অ নাই, আ নাই, এগুলো নাই। কিন্তু ও নামে একটা সাউন্ড আছে, খেলো, ওকার। যদি একার এবং আকার এই দুটোকে একটি করি সেটা ওকার, এই ওকারকে আমরা ও সাউন্ডের মধ্যে দিয়ে অবশ্যই চিহ্নিত করতে পারি। তার এই যে খেলো এই শব্দটা শেষে সাধারণত আমরা পাচ্ছি খেলো ও নামে যে সাউন্ড। তা আমি বলছিলাম যে এই বর্ণ বা বর্ণ সমষ্টি উপস্থিত থাকতে পারে, অথবা ওরা উপস্থিত না থেকে ওর মতো সাউন্ড উপস্থিত থাকতে পারে। আমরা এখানে পেলাম ওই ধরনের যে সাউন্ড, যেহেতু পেয়েছি তাহলে এটা হচ্ছে ক্রিয়া। এখন আমরা একটু দেখতে চাই এটা যেহেতু ক্রিয়া, তাহলে খেলা করার ইংরেজি প্লে। তো এখানে সাবজেক্ট নিয়েছে ইউ সাবজেক্ট এরপর ক্রিয়া দিয়েছি প্লে। তাহলে ইউ প্লে, তুমি খেলো, ইউ প্লে, তাহলে আগে সাবজেক্ট, এরপর তোমরা কি ব্যবহার করবা, ভার্ব ব্যবহার করবা। তাহলে সাবজেক্ট এবং ভার্ব আমরা পালাম। তাহলে এখানে দেখো এই যে প্লে নামের যে ভার্বটা আছে, এই ভার্বটা সাধারণত প্রেজেন্টে প্লে খেলা করা। একে যদি আমরা ইংলিশের মাধ্যমে ইংলিশকে চিনতে চাই তাহলে অবশ্যই এর বিভিন্ন রূপকে আমাদেরকে জানতে হবে। যদি ইডি থাকে তখন এটা পাস্ট ফর্ম হয়ে যাবে, আর এটা যদি শ্যাল উইল ক্যান মেনে তখন ফিউচার টেন্সে চলে যাবে। সুতরাং ইংরেজির অবকাঠামো জেনে যদি আমরা ইংরেজি জানতে চাই, সুতরাং ইংলিশকে ভালো মতো ক্যাপচার করতে হবে। যেহেতু বাংলা থেকে আমরা ইংলিশে আসছি, যার কারণে এখানে আগে বাংলার সাথে সাদৃশ্যপূর্ণ যে সম্পর্ক আছে সেটা সৃষ্টি করে আমরা দেখতে চাচ্ছি। তাহলে দেখো ইউ পেলে, তাহলে এখানে প্লে সাধারণত ভার্ব, এটা বেস ফর্মে আছে, যার কারণে এটাকে আমরা বলছি প্রেজেন্ট টেন্স। পরটা দেখো সে ভালো, এই ক্ষেত্রে আমরা কোনো অ্যাকশন ভার্ব পাবো না। যেহেতু অ্যাকশন ভার্ব পাবো না, সেই ক্ষেত্রে আমরা এই যে ভালো এখানে আছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে সাধারণত অ্যাকশন ভার্ব ব্যবহার করা হয় না, সেখানে ব্যবহার করা হয় লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের মধ্যে আছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমি দ্য। তাহলে এখানে তোমরা দেখো সে ভালো, এই ভালোটা অ্যাডজেক্টিভ, যেহেতু অ্যাডজেক্টিভ এর পূর্বে যে ভার্বটা ব্যবহার করবো সেটা লিঙ্কিং, সেটাকে আমরা দেখছি অ্যাম ইদার। এখন দেখো হির সাথে আমরা কি নিয়েছি, ইদ নামে যে লিঙ্কিং ভার্ব সেটা। এরপরে এই ভালোর যে ইংরেজি আছে সেটা গুড বা ওয়েল এখানে আমি ব্যবহার করেছি। তাহলে সাবজেক্ট এখানে এল ভিতে লিঙ্কিং ভার্ব, আর এখানে এটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ অথবা সাবজেক্ট কমপ্লিমেন্ট। তোমরা যদি কোনো সাবজেক্টের ভালো মন্দ সংখ্যা পরিমাণ এগুলো সাধারণত দেখাতে চাও, অবশ্যই মাঝখানে লিঙ্কিং ভার্ব ব্যবহার করবো। আর লিঙ্কিং ভার্ব ব্যবহার করতে পারলে তখন ওই জাতীয় বাক্য তৈরি করা সম্ভব হবে। এরপরে চলে আসলাম আমি এখানে আমি বই কিনি। এখানে দেখো আমি বই কিনি, বইটা বাদ দিলাম, তাহলে আমি কিনি, কিনিটা ক্রিয়া, সেই ক্ষেত্রে আগে বাক্য তৈরি করা আই, এখানে সাবজেক্ট, এরপর কিনি, কেনার ইংরেজি কি বাই, আই বাই, তাহলে আই ভার্ব।
আই বাই প্যাটার্নটা দেখো, সাবজেক্টের পর ভার্ব সেটা আমি লিখেছি, এবং বাংলায় আমরা সাজে নিলাম আমি কিনি। তাহলে তোমরা অবশ্যই আগে সাবজেক্টের পর বাংলায় ক্রিয়াটা দেখবা, সেই ক্রিয়াটা এখানে নিবা। ক্রিয়া করলে অনেক সময় পরে থাকে, এখানে দেখো বাংলায় আমি বই কিনি, অবজেক্টটা আগে আছে, তারপরে আছে ক্রিয়া। কিন্তু ইংরেজিতে তা নয়, অবজেক্টটা পরে যাবে, ক্রিয়াটা সামনে আসবে, সাবজেক্টের পরে ক্রিয়া। তা সাবজেক্ট এরপর ভার্ব, এরপর দেওয়া আছে বুক, কয়টি বই কিনি সে নির্দিষ্ট কোনো মান নেই, যার কারণে গ্রামার বলে যদি কোনো সংখ্যা দেওয়া না থাকে তাহলে একটি, যার কারণে আর্টিকেল এ ব্যবহার করে আমি নাউনটা ব্যবহার করেছি এখানে অবজেক্ট। তাহলে আই বাই এ বুক, আমি একটা বই কিনি। সুতরাং এই বাইটা বেস ফর্ম হওয়ায় এখানে আমরা বলতে পারি এই বাক্যটা ইন্ডিকেট করছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নেক্সট যেটা আমরা দেখতেছি, তোমরা এখানে, এখানে হিয়ার বা দিয়ার এর অ্যাডভার্ব। আমি তোমাদেরকে বলছি যে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসতে পারে, নাউন বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ বসতে পারে, অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ বসতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজ বসতে পারে, ভার্বের সাথে আইএনজি বসতে পারে, ভার্বের পাস্ট পার্টিসিপল, অনেক নিয়ম আছে। এখানকার নিয়ম হচ্ছে একটা অ্যাডভার্ব আমরা বসে দেবো। তাহলে তোমরা, ইউ মানে তোমরা আমি এখানে দিয়েছি, এরপর ইউ এর সাথে আমি যার মধ্যে আর আসে সে আর টাইম ব্যবহার করে, তাহলে এটা সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। এই ভার্বটার নাম কি লিঙ্কিং ভার্ব। তাহলে যদি সাবজেক্ট বহু বচন হয় লিঙ্কিং ভার্ব ব্যবহার করবে, হিয়ার বা দিয়ার এখানে সেখানে যদি থাকে এটা ব্যবহার করবো। তা শিক্ষার্থী আমি খুব চেষ্টা করেছি সাধারণত প্রেজেন্ট টেন্সটাকে এখানে উপস্থাপন করার জন্য। আমি আশা করি এই 4টি বাক্যের মধ্যে দিয়ে তোমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো প্রেজেন্ট টেন্সের অস্তিত্ব সম্পর্কে সংক্ষিপ্ত লেকচার এখানে শেষ করছি। থ্যাংকস এভরিওয়ান।